বলে দিচ্ছি আমি আজকে এখানে এসেছি অ্যালং উইথ আমাদের সিনিয়র কলিগস দুজন অফিসারের সাথে। এখানে মিসেস সঙ্গীতা মণ্ডল, ওয়াইফ অফ মিস্টার অভিজিৎ মণ্ডল, আমাদের তালা পুলিশের ওসি, ওনার ফ্যামিলিকে মিট করার জন্য আমরা এসেছি মেইনলি বেসিক্যালি ওনাকে আমাদের সাপোর্টটা জানার জন্য, বিকজ ক্যালকাটা পুলিশ ইজ আ ফ্যামিলি অ্যান্ড অভিজিৎ মণ্ডল অ্যাজ এ মেম্বার অফ দ্য ফ্যামিলি ওনার এখন যখন একটা সমস্যা হয়েছে কলকাতা পুলিশ ওনাদের সাথে আছে অ্যান্ড ওনাদের সাথে থাকবে। ওনাদের জন্য যা কিছু হেল্প লাগবে, সাপোর্ট লাগবে, আমরা ওনাদেরকে সব প্রোভাইড করব, এটাই ওনাকে বলতে এসেছি আজকে। অ্যান্ড আপনার যদি কোনো প্রশ্ন থাকলে বলুন। আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, যে প্লেস অফ অকারেন্সে কলকাতার পুলিশ কমিশনার প্রেজেন্ট থাকে সেখানে থানার ওসি কি করে ডিস্ট্রাকশন অফ এভিডেন্স করছে? এটা পুলিশের একটা সেকশন এই প্রশ্ন তুলছে। সেটাই আমি যতটুকু আমার যে নলেজ আছে আমি বলবো দ্যাট যে ওসি ওনার কোনো দোষ নেই, যেটা আমার পার্সোনাল বিলিফ আছে। যা কিছু উনি করেছেন উনি উইথ গুড ইন্টেনশন, ভালো ইন্টেনশনে উনি ওখানে স্পটে তাড়াতাড়ি পৌঁছেছেন। যখন উনি ইনফরমেশন পেলেন অ্যাট দ্য মিনিমাম পসিবল টাইম উনি ওখানে পৌঁছালেন। ওখানে যে পরিস্থিতি ছিল, যেরকম একটা সেন্সিটিভ ক্রাইম হয়েছিল, ওখানে যা কিছু ডক্টরস অ্যান্ড আদার যারা ওখানে যারা চাইছিলেন, যেগুলো প্রসিজারাল ইস্যুস যেগুলো ওনারা চাইছিলেন, যে সব দাবিগুলো রিকোয়েস্টগুলো মেনে ইন দ্য ইন্টারেস্ট অফ জাস্টিস যে বেস্ট ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন যা কিছু করা ছিল উনি ওখানে করলেন। অ্যান্ড এটাই ওনার কাজ ছিল অ্যান্ড হি ডিড দ্য জব ভেরি ওয়েল। It is my personal belief. কলকাতা পুলিশ তাহলে ওনার পাশে আছে? Yes, we are with them and we will be with them. ওনাকে কি তাহলে কোনোভাবে ফাঁসানো হচ্ছে? এটা আমি কমেন্ট করবো না, যেহেতু ম্যাটার ইজ সাবজুডিস, এটা সুপ্রিম কোর্ট নিজে দেখছে। সো এগুলো আমি এখন কমেন্ট করবো না, এটা আগামীকাল এটা সুপ্রিম কোর্টেও আসবে। বাট এটাই আমাদের বলার ছিল দ্যাট অ্যাজ কলকাতা পুলিশ ফ্যামিলি আমরা ওনার সাথেই আছি, ওনার সাথে থাকবো। অ্যান্ড আমাদের ধারণা উনি যে কিছু করলেন উনি ভালো করলেন, হি ডিড ইট ইন বেস্ট অফ হিজ ইন্টেনশন। যদি ভুল ধরতে চাইলে যে কোনো কিছুতে ভুল ধরতে পারে, বাট উনি সারাদিন যে পরিস্থিতি ছিল ওই সব পরিস্থিতির মধ্যে যা কিছু বেস্ট অফ দ্য ইনভেস্টিগেশনের জন্য যা কিছু করার ছিল ফ্রম দ্য টাইম অফ রিচিং দ্যার উনি সব পিও সিকিউর করা থেকে এভিডেন্স কালেক্ট করা থেকে পোস্টমর্টম ইনকোয়েস্ট সব কিছু উনি করেছেন। অ্যান্ড ডিসপাইট দ্যাট এটা হয়েছে। সো দিস ইজ আমাদেরও পার্সোনালি অ্যাজ মেম্বার্স অফ দিস ফোর্স খারাপ লাগছে। সো এটাই আমার বলার। আমাকে সিবিআই থেকে ফোন করা হয়েছিল যে আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করা হয়েছে, বাস এইটুকুই বলা হয়েছে, আর কিছু বলা হয়নি। এর আগে ম্যাডাম আপনার হাজবেন্ড মাল্টিপল টাইম সিবিআই এর ইন্টারোগেশন ফেস করেছেন, সেই নিয়ে এসে আপনাদেরকে কিছু শেয়ার করেছিলেন যে কি সিবিআই ওকে কি? না 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 না, সেটা কিছু বলেননি, কিন্তু উনি বলেছেন উনি ওনার বেস্ট দিচ্ছেন। আমরাও দেখেছি আর আমিও সেটা দেখছি যে উনি বাড়িতে আসতেই পারেননি, আর উনি রাত দিন ওখানে কাজ করেছেন, উনি ওনার বেস্ট করেছেন। লালবাজার আপনাকে কি জানাচ্ছে? পুরো ডিপার্টমেন্ট আমার পাশে আছেন, এটাই। সিবিআই কি আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেছিল এখনো? না না না, অন্যদিকে চলে যাচ্ছে এটা মনে হচ্ছে, এটা আর বেশি জানি না তো আমি। না না না, আমার সে কোনো আইডিয়া নেই, অন্যদিকে যাচ্ছে এটাই মনে হচ্ছে আমার। কেন অন্যদিকে যাচ্ছে মনে হচ্ছে আপনাদের এই ইনভেস্টিগেশন? আমরাও চাই, আমার হাজব্যান্ডও কাজ করেছে এতদিন, যে এত কষ্ট করেছে, যে নির্যাতিতার বিচার হোক, সেটা আমরাও চাই। কারণ আমারও দুটো মেয়ে আছে, আমি ফিল করতে পারি, আর তার জন্য যা করার সেটা সব করেছেন উনি সিবিআইয়ের সঙ্গে কোঅপারেট করেছেন। এমনকি ওনার শরীরটাও ভালো নেই, তারপরে উনি গেছেন, উনি সেখানে গিয়ে প্রেজেন্ট থেকেছেন। তারপরে খবর তো আমি জানি না, আমাকে ওখান থেকে জানানো হয়েছে যে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আরেকটা ইনপুট পেলাম ম্যাডাম, আপনারা ওই দিন অনেক রাত অবধি একটা অ্যারেস্ট মেমোর জন্য সিজিও কমপ্লেক্সে গেছিলেন, কিন্তু ওরা সেটা আপনাকে দিতে লেট করছিল। কি এক্স্যাক্টলি হয়েছিল? হ্যাঁ, আমি ছিলাম ওখানে, অনেকক্ষণ আমাকে ওয়েট করানো হয়েছে এবং 3 ঘন্টার উপরেই হবে। ওনারা প্রথমে দেখা করতে দিচ্ছিলেন না, কিন্তু কি মনে হলো ওনাদের, অনেকবার রিকোয়েস্ট করার পরে গিয়ে ওনারা আমাকে দেখা করতে দিয়েছে। সামান্য ওসি, একটা পুলিশ স্টেশনের ওসি যে নিজের দায়িত্বে বা নিজের ইচ্ছায় করবে, হতেই পারে না। এবং পুলিশ কমিশনার এরকম অর্ডার যদি দিয়ে থাকেন, আমি জানি না, যেটা তদন্ত সাপেক্ষ, যদি কোনো পুলিশ কমিশনার দিয়ে থাকে সে নিজের ইচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে দিতে পারে না। যেমন ওসি, প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তার সিনিয়রের অর্ডার মেনেছে, তেমনি বিনীত গোয়েল তার সিনিয়রের অর্ডার পালন করেছে। সুতরাং এবার আসলে সবাই আসবে, শুধু এই অভিজিৎ মণ্ডলের মতো দাবার ভরে নয়, রাজা রানীরাও যাবে ভেতর। অনেক ধন্যবাদ আমাদের। হ্যাঁ, এই অভিজিৎ মণ্ডলের মতো বোরেরা নয়, অনেক রাজা রানীরাও যাবে এইবার পেছনে। এখানে বলি অভিজিৎ মণ্ডলেরও দুটো মেয়ে আছে। হ্যাঁ,
ওনার ওয়াইফ বললো আমিও চাই যে দোষীর শাস্তি হোক এবং তিলোত্তমা বিচার পাক। কোথাও না কোথাও কোঅপারেট করছে অভিজিৎ মণ্ডল তোমার সিবিআইয়ের সাথে। করছে তো অবশ্যই, মনের কথা সব বলবে ধীরে ধীরে। তাদের সাথে সিবিআইয়ের কাজই তো হবে ওনার মনের ভিতরে কী আছে সেটা ধীরে 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 স্লো পয়জন করে, মানে স্লো মোশনে স্লোভাবে বের করা। তো যাই হোক, এখানে তোমরা শুনলে যে অভিজিৎ মণ্ডল বোরে মাত্র, সেই কারণেই লালবাজার থেকে সিনিয়র অফিসার ছুটে গেছে ওনার বাড়িতে ওনার ওয়াইফকে সান্ত্বনা দিতে। কারণ আপনি ভয় পাবেন না, মুখ খুলে দিয়েন না কোনো রিপোর্টারের কাছে বা আপনার প্রতিবেশীর কাছে বা আপনার আত্মীয় স্বজনের কাছে যে আপনার স্বামী এটা করতে চায়নি, বা আপনার স্বামী কোনো না কোনো সময় আজকে এই যে এই বিষয়টা ঠিক হচ্ছে না, কারণ তারও দুটো মেয়ে আছে, তার ভেতরেও বিবেক বিবেচনা বুদ্ধি কিছু না কিছু তো কাজ করেছে। হতে পারে তার ওয়াইফের সাথে আলোচনা করেছে, হতে পারে তারা অবশ্যই গল্প করেছে, চা খেতে গিয়েও গল্প করেছে, অন্য সময় কথা বলতে পারে, ফোনে আলাপন করতে পারে। তারা তড়িঘড়ি করে টালা থানা থেকে উচ্চপদস্থ অফিসারকে পাঠিয়ে এখানটায় অভিজিৎ মণ্ডলের পরিবারকে শান্ত রাখা হলো। কারণ যদি পরিবার মারফত, ধরো পরিবারে ওনার ওয়াইফকে যেরকম দেখলাম, ওনার ওয়াইফ হয়তো প্রতিবেশীর সাথে গল্প করলো বা ওনার আত্মীয় স্বজনের সাথে গল্প করলো, সেই গল্পটা লিক হয়ে বাইরে বেরিয়ে যাবে না তার কোনো গ্যারেন্টি এখন এই মুহূর্তে নেই। কারণ যেভাবে ফাঁসছে, যে ফাঁসবে সেই কিছু না কিছু তো মুখ খুলে ফেলবে তড়িঘড়ি করে অভিজিৎ মণ্ডলকে বাঁচানোর জন্য। সেই কারণেই তো আমাদের সেম দিদি এই অভিজিৎ মণ্ডলকে ওপরকে সাবাস এবং গুড জব, উনি ভীষণ ইন্টেলিজেন্ট এবং দারুণ মানে কাজ করেছেন এই তিলোত্তমা এভিডেন্স মোছার কর্মে দারুণ দারুণ কাজ করেছেন, এই জন্য অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। সেই কারণে ওনাকে যখন অন্য কোনো হসপিটালে ভর্তি নিচ্ছিল না, কারণ ওনার হাতেই তো সব কিছু, উনি তো চশমদিদ গাবা, ওনাকেই তো বারবার ডাকা হবে, ওনাকেই তো বারবার জেরা করা হবে। কারণ সেই সময় তিলোত্তমা কী অবস্থায় পড়েছিল, কোন অ্যাঙ্গেলে পড়েছিল, কেন আপনি এই অ্যাঙ্গেলটাকে আটকাননি, বা আপনি কেন এই দিকটা বেশি করে এই বিষয়টা লেখালেখি করেননি, কেন আপনার কি করে মনে হলো প্রথম ডায়েরিতে আপনি লিখেছেন যে অচেতন অবস্থায়, সেকেন্ড ডায়েরিতে কেন আপনার হচ্ছে সুসাইড বলে মনে হলো, কেন ওর মাকে, যে উনি কিন্তু মূল হচ্ছে চশমদিদ যে ওসি, সেই তখনকার মতন এই তিলোত্তমার এই মেন অভয়াকাণ্ডের যে মেন, ওনাকেই ইয়ে থেকে থানা থেকে পাঠানো হয়েছিল এই ব্যাপারটা ইনভেস্টিগেশন করার জন্য এবং এটা দেখার জন্য যে যখন যে অন ডিউটি থাকে সেই ওসিরই দায়িত্বে পড়ে তখনকার যেসব কাজগুলো হয় বা যেসব ক্রাইমগুলো হয় সেগুলো দেখাশোনা করার। তো সেই সময় তখনকার অন ডিউটি ওসি অবশ্যই এই অভিজিৎ মণ্ডল ছিল, যার ওপরেই দায়িত্ব পড়েছিল এই তিলোত্তমার এই বিষয়টাকে দেখাশোনা করা। সেই কারণে উনি যখন এসেছে, ওনার যা যা করণীয়, একটা পুলিশ অফিসার মানেই তার কিছু রুলস আছে। একটা মার্ডার কেস, একটা সুসাইড কেস বা একটা অ্যাক্সিডেন্টাল কেস, এই কেসগুলো ইনভেস্টিগেশন করতে গেলে কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তাকে ফলো করতে হতো। যেমন আর তোমার হচ্ছে রাষ্ট্রীয় ধারা মানে অনুসারী, সংবিধান অনুযায়ী ওনাদের কিছু রুলস আছে, এভিডেন্স কালেক্ট করার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো ওনাকে অবলম্বন করতে হতো। কিন্তু সেই পদ্ধতিগুলো উনি অবলম্বন করেননি, উনি ইচ্ছাকৃত করেনি না, ওনাকে কেউ করতে দেয়নি, বা উনি হয়তো এভিডেন্স কালেক্ট করেছিলেন সেইগুলোকে কেউ ইচ্ছাকৃত সরিয়ে দিয়েছে, খুঁজে পাচ্ছে না কেস। কারণ এই মেয়েটি মানে আমাদের অভয়ার জিডি প্রথমে হয়েছিল না, কিন্তু পরে পাওয়া গেছে প্রথমে একটা জিডি হয়েছিল, তারপরে চালান খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে চালানও তো কাটা হয়েছিল, চালান না কাটলে ওর পোস্টমর্টম হবে না, চালান না কাটলে ওইদিকে ওর বডিও পোড়ানো যাবে না। মানে এগুলো একটার পর একটার পিঠে একটা রুলস আছে, একটা নিয়ম আছে, একটা বৃত্ত আছে, একটা সার্কেল আছে, যার ভেতরেই কিন্তু সব কিছু ঘুরতে থাকবে। তাহলে অভিজিৎ মণ্ডলেরও দুটো কন্যা সন্তান আছে, তাহলে উনি ওই কন্যা সন্তানগুলো কার হাতে ছেড়ে যাচ্ছেন? ওই কন্যা সন্তান দুটোর রক্ষা কে করবে? এই নরপিচাস নরখাদক এই সমাজ, এই সমাজের ব্যবস্থা। তোমাদেরকে একটা জিনিস আজকে দেখাই, মানে আমি তোমাদেরকে বারবার বলেছি যে স্বাস্থ্য ব্যবস্থা শেষ। 2 বছর 3 বছর আগেও এই স্বাস্থ্য ব্যবস্থাটা একটু ভালো ছিল, কিন্তু এই যে
সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে আমাদের, বলতে পারছি না, সিএম প্রত্যেকটা দায়িত্ব নিজের কাঁধে নিয়ে কি করেছে বলো তো, একুলো যাচ্ছে ওকুলো যাচ্ছে। উনি যদি বলে আমি জানতাম না, তাহলেও উনি বিপদে পড়বে। আর যদি উনি বলতেন আমি জানি, তাহলেও উনি বিপদে পড়বেন। জানি বললেও আপনি জানার পরেও এই ক্রাইমকে সাপোর্ট করে গেছেন। দেখবা যে কোনো অন্যায়কে সাপোর্ট করাও তো একটা অপরাধ। আবার যদি জানি না বলে, তাহলে বলবে আপনি এই দায়িত্ব নিয়েছেন, এই স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, পুলিশ মন্ত্রী হয়েছেন, অথচ আপনি এরা কি করছে না করছে আপনি সেই খবরই রাখেন না। তাহলে আপনি তো অবশ্যই সিএম, তার অনেক কাজ, তাহলে এই দায়িত্ব তো নিশ্চয়ই ওনার পরে কাউকে না কাউকে দিয়ে রেখেছেন। তাহলে সে সঠিকভাবে সমস্ত তথ্য প্রমাণ দিদির হাতে তুলে দেয়নি। তাহলে দিদির হাতে যে সঠিক তথ্য প্রমাণ যাচ্ছে না, তাহলে দিদিকে তাদেরকে মানে ওই বলে না ইন্ডিকেট করে বা বাছাই করে সেই সব মানুষগুলোকে মানে ইমিডিয়েটলি বরখাস্ত করার দরকার, তাড়িয়ে দেওয়ার দরকার, বা তাদের যে শাস্তি দেওয়ার দরকার সেই শাস্তি তাদের অবশ্যই পানিশমেন্ট, যেটা করে পানিশমেন্ট করার দরকার সেগুলো করা উচিত। তিনি সেটা তো পানিশমেন্ট করছে না, উল্টে আরও মানে করছে। এখন মেশিন না থাকার জন্য যে ঘটনাটা ঘটলো, একজন ডাক্তারকে মারধর করা হলো, আজকের কল্যাণীতে যে ঘটনাটা আপনারা বলছেন, এটা এই কথাটাই দেখা যাচ্ছে যে আমাদের যে জায়গায় আমরা কাজ করি সেখানে আমরা সিকিউর ফিল করছি না। ঠিক আছে, আমাদের ওয়ার্ক প্লেস সিকিউরিটি নেই। ভগবানপুর থেকে এগরাতেও, ভগবানপুর থেকে এগরা খুব কাছে, এগরাতেও আমি জানি সুপার স্পেশালিটি হসপিটাল আছে। তাহলে সেই জায়গাগুলোতে পরিকাঠামো কোথায়, সেগুলোর জন্য ভাবা উচিত, কাউকে ভাবা উচিত। হসপিটাল, এত ডিস্ট্রিক্ট হসপিটাল, এত কিছু সেইখানে তাহলে পরিকাঠামো নেই কেন? এবং সেই পরিকাঠামোর দোষ কার? ডাক্তারের? তা তো নয়, যারা মাথায় বসে আছে। আমরা কিন্তু তাদেরই পদত্যাগ চাইছি। নিরাপত্তা আমরা পাচ্ছি না এবং চিকিৎসা নির্ভর হলে কারো শাস্তি হচ্ছে না। মানুষের দুর্বৃত্ত না হলে আজকে এই ঘটনা ঘটতে পারে। এই সিস্টেমটা পুরো ঘেটে গেছে, পুরো ঘেটে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যার জন্য আমাদের ডাক্তারদেরকে কনস্ট্যান্ট ইচ এন্ড এভরি প্লেস আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। কেউ এখানে নেতা মন্ত্রী কিছু হতে আসেনি, ডাক্তারি ছাড়া আমরা সত্যি কিছু বুঝি না এবং আমরা ডাক্তারিই করতে চাই। দেখালাম তোমাদেরকে কল্যাণীর খবর। আমি তোমাদেরকে বারবার বলেছি, অনেকবার বলেছি যে এই 6 মাস না, এই প্রায় 1 বছর হতে এসে জুন জুলাইয়ের পরেই শুভর বাড়াবাড়ি হয়। এই আগস্ট সেপ্টেম্বর, দেখো গত বছর এই সময় আমি শুভকে কেপিসিতে ভর্তি করছি, মানে এরকম ঠিক পুজোর আগে দেখতে দেখতে 1 বছর কেটে গেল, কিচ্ছু নেই। তোমাদেরকে আমি সেই দিনও চিৎকার করে বলেছিলাম সমস্ত পরিকাঠামো সব জায়গাকার নষ্ট। আরে এই যে গাদা টাকা আসছে তো, শোনো আমি যদি ভুল বলি এখানেই তো বলছে, এই যে গাদা টাকা আসছে যাচ্ছে কোথায়? এই ধরনের ঘটনা ঘটাবার এবার দেখেও কি তাদের শিক্ষা হচ্ছে না? গুড ইভিনিং। নাটক পেয়ে গেলেন তা নয়, তাহলে আরজি করেন না। ফলে ভগবানপুরের গতকালের এই ছবি ফের প্রশ্নের মুখে ফেলে দিল চিকিৎসকদের নিরাপত্তাকে। কালকে পূর্ব মেদিনীপুরে যে একটা এক্সরে মেশিন না থাকার জন্য যে ঘটনাটা ঘটলো, একজন ডাক্তারকে মারধর করা হলো, আজকের কল্যাণীতে যে ঘটনাটা আপনারা বলছেন, এটা এই কথাটাই দেখা যাচ্ছে যে আমাদের যে জায়গায় আমরা কাজ করি সেখানে আমরা সিকিউর ফিল করছি না। ঠিক আছে, আমাদের ওয়ার্ক প্লেস সিকিউরিটি নেই। ভগবানপুর থেকে বেশি দূর নয়, দেবরাতে তো একটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে আমি যতদূর জানি। দেবরা থেকে এগরাও বেশি দূর নয়, এগরাতেও, ভগবানপুর থেকে এগরা খুব কাছে, এগরাতেও আমি জানি সুপার স্পেশালিটি হসপিটাল আছে। তাহলে সেই জায়গাগুলোতে পরিকাঠামো কোথায়, সেগুলোর জন্য ভাবা উচিত, কাউকে ভাবা উচিত। হসপিটাল হয়, এত ডিস্ট্রিক্ট হসপিটাল, এত কিছু সেইখানে তাহলে পরিকাঠামো নেই কেন? এবং সেই পরিকাঠামোর দোষ কার? ডাক্তারের? তা তো নয়, যারা মাথায় বসে আছে। আমরা কিন্তু তাদেরই পদত্যাগ চাইছি। নিরাপত্তা আমরা পাচ্ছি না এবং চিকিৎসা নির্ভর হলে কারো শাস্তি হচ্ছে না। মানুষের দুর্বৃত্ত না হলে আজকে এই ঘটনা ঘটতে পারে। এই সিস্টেমটা পুরো ঘেটে গেছে, পুরো ঘেটে এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যার জন্য আমাদের ডাক্তারদেরকে কনস্ট্যান্ট ইচ এন্ড এভরি প্লেস আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। কেউ এখানে নেতা মন্ত্রী কিছু হতে আসেনি, ডাক্তারি ছাড়া আমরা সত্যি কিছু বুঝি না এবং আমরা ডাক্তারিই করতে চাই। কোথা থেকে সাহস পাচ্ছি? শিক্ষা হচ্ছে না। দেখো সবাই অবশ্যই যে কর্মে আছে, এই যে আমি ইউটিউবার, আমি ভিডিও করছি, আমি ভিডিও করতে চাই, আমি ভালো ভিডিও করব, কন্টেন্ট করব, মানুষকে এন্টারটেন করব, হাসাবো, ইনফরমেশন দেবো, কূটনৈতিক মানে সমস্ত কুটকাচালির খবর নিয়ে আসবো। যে পেশায়, যে ডাক্তার সে তো ডাক্তারি করতে চায়, সে তো রাজনীতি বোঝে না। কিন্তু পরিকাঠামো সিস্টেম তো কি বলছে?
সিস্টেম বলছে সব করাপ্ট হয়ে গেছে, একের সাথে এক এমনভাবে ঘেটে হয়ে গেছে। দেখো এই যে 1,000 করে দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, এটা কি ওনার পার্সোনাল তহবিল থেকে দিচ্ছে? না, এই আমাদের মাথা থেকে তুলেই আমাদেরকে দিচ্ছে। তাহলে এই যে কন্যাশ্রী দিচ্ছে, এই যে স্বাস্থ্যসাথী কার্ডে কি সত্যি কাজ হচ্ছে? যে কোনো হসপিটালে গেলে কাজ হবে? যদি তোমার স্বাস্থ্যসাথী কার্ডে কেপিসিতেই আছে, আমি বলছি যদি স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি করো, স্বাস্থ্যসাথী কার্ডে তুমি কখনোই আইসিইউ ফ্রি পাবে না, নেই। তোমাকে আইসিইউতে ভর্তি করতে গেলে সে জেনারেলেই যেতে হবে, আর জেনারেলে ভর্তি করতে গেলে 30,000 টাকা আগে জমা রাখতে হবে। এবার কার্ডে কি হবে? কার্ডের ভেতরে তোমার আবার সব কিছু পাবে না, যেই ওষুধটা ওখানে থাকবে সেই ওষুধটাই পাবে, সেটা আবার ওরাই লিখবে, ওরাই জমা দেবে, ওরাই নেবে। 10 টাকার হয়তো লাগলো 10 টাকা, ওরা ওখানে লিখে দেবে 100 টাকা। তুমি তো জানো না, ওরাই পাঠাবে, ওরাই বিল করবে, ওরাই বিল পাস করবে, শুধু তুমি কার্ডটা দেবে, তোমার কার্ড থেকে তোমার নামে যে অ্যামাউন্ট আছে সেখান থেকে কাটা যাবে, কত যাবে তুমি জানতে পারবে না। এইবার যেগুলো বেশি মানে যেগুলো ধরো বেশি মোটা অ্যামাউন্টের টাকার তোমার হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, সেগুলো কিন্তু তোমাকেই করতে হবে। সেগুলো তুমি শুধু ফ্রি পেলে পাবে একটা বেড, হ্যাঁ একটা বেড তোমাকে ফ্রি দেবে। আর এবং তোমাকে যে নার্স টার্স যেগুলো দেখছে সেগুলো তাদেরকেও কিন্তু উদয় অস্ত পরিশ্রম এমন সিস্টেম করে ফেলেছে না, কোনো শিক্ষিত মেয়েদের নেয় না, সব অল্প এ ধরো 8 পাস, 10 পাস, 11 পাস, 12 পাস, এবার এদেরকে দিয়ে শিখিয়ে নেয়। শেখানোটাও একদম 100% পারফেক্ট শিখে তারপরে কাজে নামায় না, শিখতে শিখতেই কাজ করো। তাহলে কী হচ্ছে, এবার যদি তোমার ওপরে যদি কোনো নতুন স্টুডেন্ট গিয়ে অ্যাপ্লাই করে, ধরো তোমার ইমার্জেন্সি পেশেন্ট, এবার তাকে নতুন কোনো দিয়েছে, তার মানে তোমাকে গিনিপিক সাজিয়ে তোমার ওপরেই পরীক্ষা নিরীক্ষা চলছে। এবার তুমি ভালো ফলও পেতে পারো, মন্দটাও পেতে পারো। তুমি ভালো পাবা আশা করো না, তুমি মন্দটা, কারণ সে শিখছে, সে তোমার উপর এক্সপেরিমেন্ট করছে। আগে ছোট ছোট ইঁদুর কিনে তার উপরে এক্সপেরিমেন্ট করতো, ব্যাঙ কিনে এক্সপেরিমেন্ট করতো, এখন পুরো জলজ্যান্ত মানুষের ওপরে এক্সপেরিমেন্ট করছে। একবারে তুমি ট্রেনিং নেবা, আলাদা কোথাও নিতে হবে না, একদম জ্যান্ত মানুষের ওপরে তুমি ট্রেনিং নিতে শুরু করো, এরকম সিস্টেম হয়ে গেছে। যদি তুমি জেনারেলে ভর্তি হও, যেখানে পয়সা দিয়ে ভর্তি হবে, সেখানটায় তোমার একটু বেশি শিক্ষিত নার্সরা তোমাকে ট্রিটমেন্ট করবে। আর যেখানটায় তুমি এই মানে স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি হবে, সেখানটায় একেবারে মানে গবুচন্দ্রগুলো সব ঢুকবে, তারা তোমাদের ওপরে এক্সপেরিমেন্ট করবে। এবার ওপরে লাক, তোমার যদি লাক থাকে, লাক যদি তোমার ফেভার করে তুমি বেঁচে ফিরবে, না হলে তোমার না বেঁচে ফেরার সম্ভাবনা সব থেকে বেশি। ওই যে কল্যাণী ইনস্টিটিউটে কল্যাণীর কথা বললো, নরক, ওখানটায় মনে হবে জ্যান্ত যমরাজ দাঁড়িয়ে আছে, আয় পেশেন্ট আয়, তুই আসলি হেঁটে বা আসলি হয়তো হুইল চেয়ারে, তোকে পাঠাবো একেবারে চার কাঁধে করে, বেঁচে ফেরার কোনো জায়গা নেই। স্বাস্থ্য ব্যবস্থা এত খারাপ। আগে আমাদের কৃষ্ণনগর জেলা সদর হসপিটালেই কিন্তু ভালো ট্রিটমেন্ট হতো, এখন এখানেও কেউ আসে না। দেখো যাও, আগে যে ভিড়, অ্যাম্বুলেন্সের পর অ্যাম্বুলেন্স, ভিড়ের পর ভিড়, জায়গা পাওয়া যেত না, কারণ ধীরে 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 পরিকাঠামো কমতে কমতে মানুষের সুবিধা বা সুযোগ বা ট্রিটমেন্ট কমতে কমতে এমন জায়গায় এসে এখন কেউ এখানটায় ধরো কৃষ্ণনগরের লোকালে যদি কারোর সত্যি ইমার্জেন্সি শরীর খারাপ হয়, সে সবার আগে চিন্তা করবে কলকাতায় নিয়ে যায়। কলকাতার এখন যা অবস্থা, মনে হবে বাবা এর থেকে প্রাণ যায়, যা একটা টিকিট করে ব্যাঙ্গালোর নিয়ে যায়। তুমি ব্যাঙ্গালোরে যাবে না, তুমি সিট পাবে না। তুমি 3 মাস আগেও টিকিট কাটবে, তুমি সঠিক সিট পাবে না। তুমি কত মাস 4 মাস 5 মাস আগে থেকে ট্রেনগুলো সব টিকিট বুক করা থাকে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে। এমার্জেন্সি হলে তুমি ওই প্লেনে যাওয়া ছাড়া, বা যখন এমার্জেন্সি হবে তখন তো মানুষ টাকার দিকে দেখে না, তাও মানে নিজের ইয়েতে নয়, নিজের রাজ্যে নয়, ব্যাঙ্গালোরে চলে যাবে, গিয়ে ওখানে গিয়ে ডাক্তার দেখিয়ে আসবে বা ওখানে ট্রিটমেন্ট করে আসবে। তাহলে কী নিয়ে আমরা গর্ববোধ করবো, বা কী নিয়ে আমরা বলবো না ইয়ে করবো, বা কী নিয়ে বলবো, বা কিসের ভরসায় বলবো যে না আমাদের নতুন প্রজন্ম সঠিক বাতাবরণে বড় হবে, বা ওরাও সঠিক শিক্ষা পাবে, বা ওরাও কর্ম করে খাবে? আছে কর্ম, আছে কর্মক্ষেত্র, আছে কর্মসংস্থা, কিচ্ছু নেই। সমস্ত মানুষের হাতে এখন পয়সা নেই, লিকুইড টাকা মানুষের হাতে নেই। কেন নেই? সব নেতা মন্ত্রী এরাই যদি ভাগ বাটোয়ারা করে নিয়ে এরা সেই খাটের তলায় সব যদি জাম করে রাখে, টাকা যদি রোলিংই না হয়, তাহলে মানুষের হাতে ঘুরবে কী করে? মানুষ ধীরে ধীরে, আগে সরকারি চাকরিজীবীরা মানে বিন্দাস খরচ করতো বা যাই হোক, তাদের কোনো পেছন টান ছিল না। এখন একটা কর্মচারীর মাথায় 5 জনের কাজের দায়িত্ব দিয়ে দিয়েছে, চাকরি দেবে না, ওই একজনকেই 5 জনের কাজ করে যেতে হবে। কেন তড়িঘড়ি করে একে বাঁচানো হচ্ছে?
এই যাকে বাঁচাতে যাচ্ছে অভিজিৎ মণ্ডল, অ্যাকচুয়ালি আমাদের চোখে তো অভিজিৎ মণ্ডল দোষী, কারণ ও এভিডেন্সগুলো সঠিকভাবে কালেক্ট করেনি। কিন্তু অভিজিৎ মণ্ডল কি দোষী? আমাদের চোখে সঞ্জয় কিন্তু দোষী, কিন্তু সত্যি কি সঞ্জয় দোষী? সঞ্জয়কে বোড়ে হিসেবে ব্যবহার করা যায়। সঞ্জয় হয়তো লাস্ট ও এমন পুরুষ যে যাকে বলেছে যা তিলোত্তমার ওপরে তুই এরকম নরকীয় কাজটা করে নে, সবার হয়ে গেছে, এবার তুই যা। হয়তো ও লাস্ট, ওর ওর ওই জন্য দাঁতের কামড়, ওর হয়তো হচ্ছে ডিএনএ টেস্টে ওর সব কিছু ধরা পড়েছে, ধরা হয়তো অনেকেরই পড়েছে। সেই জন্যই তো সিবিআই এইখানকার এই যে ডিএনএ টেস্ট করা হয়েছে, যে রিপোর্ট আছে তার উপরও ভরসা করছে না, আবারও রিপোর্ট করছে, আবারও ডিএনএ টেস্ট হচ্ছে, আবারও লালারস টেস্ট হবে, আবারও কামড়ের টেস্ট হবে, আবারও পলিগ্রাফ টেস্ট হবে, যদি না তাতেও হয় নার্কো টেস্ট হবে, অবশ্যই হবে, সন্দীপের ওপর হবে, সঞ্জয়ের ওপর হবে, আর একটার পর একটা ধীর গতিতে সব বেরোতে থাকবে। শোনো, তাসের ঘর, মিথ্যের তাসের ঘর, লোভের তাসের ঘর, এই ঘর ভাঙতে বাধ্য। তো যাই হোক, কী ছাত্রদের সাথে আলোচনা হলো না হলো সেটা আমরা সঠিকভাবে এখনও জানতে পারিনি, এখনও ওরা সাংবাদিকদের মুখোমুখি হয়নি, হয়তো এতক্ষণ হয়ে গেছে, তাও জানি না, যেটুকুই জানতে পারবো তোমাদেরকে অবশ্যই জানাবো। আজকের জন্য এতটুকু, গুড নাইট। তোমাদের এই ভিডিওটা আমার মনে হলো যে কীভাবে প্রশাসন মানে দোষীকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে। যদি এরা এইভাবে দোষীকে বাঁচায়, তাহলে সত্যিকারের দোষী কোনোদিন ধরা পড়বে? এই রকম কোনোদিন হাতে নাতে ধরা পড়তে পারে উনি ভাবতেই পারেনি, কিন্তু ধরা পড়ে গেছে। চলো, আমার লাস্টে অভিজিৎ মণ্ডলের ওয়াইফের কথা শুনে খারাপ লাগছিলো যে সত্যি হয়তো এদেরকে বলে পাঠা করা হয়েছে, আর ওনারও কিন্তু দুটো মেয়ে আছে, তাই চাই তিলোত্তমার জাস্টিস পাক। এটা শুনলাম, পাবে, কিন্তু তিলোত্তমা জাস্টিস অবশ্যই পাবে, কারণ সারা পৃথিবীর লোক তিলোত্তমার জন্য লড়ছে। চলো।